বেসিক ইপিএস হলো যে রূপান্তরের কনভার্টিবল সিকিউরিটিস বা কমপ্লেক্স ক্যাপিটাল স্ট্রাকচারের ক্ষেত্রে রূপান্তরের আগে বা সাধারণ মূলধন কাঠামো যেটাকে বলা হয়, সাধারণ মূল্য কাঠামোর জন্য শেয়ার প্রতি আয়, অর্থাৎ নেট ইনকাম ডিভাইডেড প্রেফার ডিভিডেন্ড ডিভাইড বাই ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং। অর্থাৎ বেসিক ইপিএস গণনা করার সময় বছরের শেষে শেয়ার সংখ্যা ব্যবহার করা হয় না, এর পরিবর্তে ওয়েটেড অ্যাভারেজ বা ভারিত গড় শেয়ার সংখ্যা ব্যবহার করা হয়, কারণ শেয়ার সংখ্যা পরিবর্তন হয়, নতুন ইস্যু হতে পারে অথবা পুনঃক্রয় হতে পারে। আচ্ছা, যেমন যে জানুয়ারি 1 জানুয়ারি থেকে 31শে মার্চ পর্যন্ত 10 লক্ষ শেয়ার ছিল, তাহলে জানুয়ারি, এখানে জানুয়ারি শুরু, এখানে জানুয়ারি শেষ 1 মাস, এখানে ফেব্রুয়ারি শুরু, এখানে ফেব্রুয়ারি শেষ 2 মাস, এখানে মাস শুরু, এখানে মাস শেষ, এখানে শেষ, তাহলে এই 3 মাস, এই 3 মাস আউটস্ট্যান্ডিং ছিল 10 লাখ শেয়ার, ইন্টু 3/12। দেন কি হইল, নতুন ইস্যু করা হইল 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর, 2 লক্ষ শেয়ার নতুন করে ইস্যু করা হইল। তাহলে মোট শেয়ার হলো কত? মোট শেয়ার হলো 12 লক্ষ। মোট 12 লক্ষ শেয়ার এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এপ্রিল, মার্চ, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। এই এপ্রিল এখানে শুরু, এখানে 1 মাস, মে শুরু 2 মাস, জুন শুরু 3 মাস, 4, 5, সেপ্টেম্বর এখানে শুরু, এখানে শেষ, এই মোট 6 মাস। 12 লক্ষ শেয়ার 6 মাস আউটস্ট্যান্ডিং ছিল। 6/12। তারপর কি হলো যে 1 অক্টোবর, 1 অক্টোবর এসে কি হলো, 1 লাখ শেয়ার কমে গিয়ে 1 লাখ, মানে ট্রেজারি স্টক, মানে শেয়ার পুনঃক্রয় করা হইলো। তাহলে এখন শেয়ার আছে 1 লাখ, আর অক্টোবর থেকে ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস, ইন্টু 3/12। আচ্ছা, এভাবে হলো আমার ওয়েটেড অ্যাভারেজ শেয়ার গণনা। এবার আসি যে ডাইলুটেড ইপিএসটা কখন হয়। ডাইলুটেড ইপিএস করা হয় যখন কনভার্টেবল সিকিউরিটি যেমন বন্ড, প্রেফার্ড স্টক, স্টক অপশন যখন কমন শেয়ারে রূপান্তরিত হয়, যদি কমন শেয়ারে, যদি কনভার্টেবল সিকিউরিটিসগুলো কমন শেয়ারে রূপান্তরিত হতো, তাহলে ইপিএস কত হতো, সেটাই হলো ডাইলুটেড ইপিএস। মোট শেয়ারের সংখ্যা বেড়ে যায়, কনভার্টেবল সিকিউরিটিসের রূপান্তরের ফলে মোট শেয়ার সংখ্যা বেড়ে যায়, তাই ইপিএস ডাইলুটেড হয়। মোট শেয়ার সংখ্যা বেড়ে যায়, ইপিএস ডাইলুটেড হয়। তাই ডাইলুটেড ইপিএস কখনোই বেসিক ইপিএস এর সমান হতে, বেশি হতে পারবে না, সমান অথবা কম হতে পারবে। এবার আসি কনভার্টিবল প্রেফার্ড স্টক। কনভার্টিবল প্রেফার্ড স্টক, যখন প্রেফার্ড স্টক কমন স্টকে কনভার্ট করা হয়, যখন প্রেফার্ড স্টককে কমন স্টক কনভার্ট করা হয়, যেহেতু প্রেফার্ড স্টক আর থাকছে না, তাই কোম্পানিকে প্রেফার্ড ডিভিডেন্ড আর দিতে হবে না। যেহেতু প্রেফার্ড স্টক আর থাকছে না, তাই কোম্পানিকে কি করতে হবে না, প্রেফার্ড ডিভিডেন্ড দিতে হবে না। অর্থাৎ নেট প্রফিট থেকে প্রেফার্ড ডিভিডেন্ড আর বিয়োগ করার প্রয়োজন নেই। কিন্তু প্রেফার্ড স্টক কমন শেয়ারে পরিণত হয়, মোট শেয়ারের সংখ্যাটা বেড়ে যাবে। তখন ডাইলুটেড ইপিএস হবে নেট ইনকাম ডিভাইড বাই ওয়েটেড অ্যাভারেজ শেয়ার যোগ রূপান্তরিত নতুন কমন শেয়ার।
নতুন কমন শেয়ার। আর যদি কনভার্টিবল সিকিউরিটিস হয়, যেহেতু বন্ড বা ঋণ পরিশোধ হয়ে যাচ্ছে, তাই কোম্পানিকে সুদ দিতে হবে না। অর্থাৎ বন্ড, ডেট বা বন্ড যখন স্টকে রূপান্তর হবে, যেহেতু বন্ড বা ঋণ পরিশোধ হয়ে যাচ্ছে, কোম্পানিকে সুদ দিতে হবে না। এখন আগে দেখা গেল কি যে নেট ইনকামটা যখন আমি ক্যালকুলেট করছিলাম, তখন সুদকে বিয়োগ করছিলাম। এখন যেহেতু ঋণ পরিশোধ হয়ে যাচ্ছে, বন্ড বা ঋণ পরিশোধ হয়ে যাচ্ছে, কনভার্ট হয়ে যাচ্ছে, কোম্পানিকে আর সুদ দিতে হবে না। তাই এই বেঁচে যাওয়া সুদের পরিমাণ এই নেট ইনকামের সাথে যোগ করতে হবে। এবং নেট ইনকাম কত হবে? যে বেঁচে যাওয়া সুদের পরিমাণটাকে কি করতে হবে? এই সুদটা আমি যদি দিতাম, আচ্ছা, এই সুদ আমার কি নেট ইনকামে কমাই দেয়, তাই এখন যোগ করতে হবে। অর্থাৎ এটা একটা ইনকামের মতো কাজ করবে। এখন ওই যখন কমাই দিয়েছিল সুদ নেট ইনকামকে, তখন কিন্তু আমার ট্যাক্সেবল ইনকাম কমে গেছিল, ট্যাক্স কম দিতে হয়েছিল। এখন যেহেতু সুদ আর দিতে হবে না, তাই ওই সুদ না দেওয়ার ফলে বেঁচে যাওয়া, যে আগে যে পরিমাণ ট্যাক্স ইনকাম কমে গেছিল, এখন যে পরিমাণ ইনকাম বেড়ে গেল, সেম পরিমাণ ইনকাম বেড়ে গেল, এই ইনকামের উপর ট্যাক্স দিতে হবে কতটুকু? ওই যে সুদের পরিমাণ দ্বারা কমে, নেট ইনকাম এখন বাড়বে। তাই এই সুদ ইন্টু 1 - T করতে হবে। অর্থাৎ এটা এক প্রকার ইনকামের মতো কাজ। আচ্ছা, এটা করতে হবে। আর ব্যবহার স্টকে, আচ্ছা, ডিনোমিনেটর বন্ডের বিরুদ্ধে নতুন কমার শেয়ার যোগ করে মোট কমার শেয়ারের সংখ্যা বেড়ে যাবে। আর যদি স্টক স্প্লিট হয়, স্টক স্প্লিট এবং স্টক ডিভিডেন্ড দুইটার ক্ষেত্রেই ধরে নেওয়া হয় যে এটা বছরের শুরুতেই ঘটেছে, সে অনুযায়ী ওইটার এভারেজ শেয়ার সংখ্যা গণনা করা হয়। ধরে নেওয়া হয় যে বছরের শুরুতেই ঘটেছে। একটা উদাহরণ দেখি। নেট ইনকাম 8 মিলিয়ন, ট্যাক্স রেট 30%। জানুয়ারি 1, 0.2 মিলিয়ন শেয়ার ইস্যু। এটা ছিল জানুয়ারি 1, দেন এপ্রিল 1। না, সরি, এটা ছিল 10 লাখ শেয়ার। এটা ছিল 10 লক্ষ শেয়ার। আর এপ্রিল 1 2 লাখ শেয়ার ইস্যু। আর জুলাই 1 241। অর্থাৎ প্রতিটি শেয়ার দুইটা শেয়ারে পরিণত হয়। অর্থাৎ এখন 241 মানে একটা শেয়ার এখন দুইটা শেয়ারে রূপান্তর হবে। প্রতিটি শেয়ার দুটি শেয়ারে পরিণত হবে, একটা শেয়ার দুইটা শেয়ারে পরিণত হবে। জুলাই 1 আর অক্টোবর 1 কোম্পানি ট্রেজারি স্টক ইস্যু করলো 1 লক্ষ টাকার। অক্টোবর 1 1 লাখ টাকার ট্রেজারি স্টক ইস্যু করলো। আচ্ছা, এখন মনে রাখতে হবে, যেহেতু অক্টোবর 1 ট্রেজারি স্টক ইস্যু করছে, আচ্ছা, জুলাই 1 241 স্টক স্প্লিট করছে, যেহেতু আগের এই শেয়ারটা বৃদ্ধি পাবে, এই শেয়ারটা বৃদ্ধি পাবে। আগে বের করতে হবে যে এই শেয়ারটা বৃদ্ধি পেয়ে কত হবে, কারণ আমি যেহেতু স্প্লিটের ক্ষেত্রে পিরিয়ডের শুরুতেই, এটা হচ্ছে এই পিরিয়ড, এই শেয়ারটা আউটস্ট্যান্ডিং এর পিরিয়ড কখন শুরু? জানুয়ারি থেকে, তখন বৃদ্ধি করতে পারে। এই শেয়ারটা আউটস্ট্যান্ডিং এর পিরিয়ড কখন শুরু? এপ্রিল 1 থেকে, তখন 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 আবার এটা দ্বিগুণ, মানে স্প্লিট রেটটা শেয়ার সঙ্গে বাড়িতে হবে। অর্থাৎ
এই শেয়ারটার আউটস্ট্যান্ডিং পিরিয়ড যখন যখন হবে শুরু হবে, তখনই আমাকে শেয়ার সংখ্যাটা বৃদ্ধি করে দিতে হবে। আচ্ছা, তাহলে 10 লাখ হয়ে যাবে 20 লাখ স্প্লিটের কারণে। আর 20 লাখ কয় মাস আউটস্ট্যান্ডিং থাকবে? জানুয়ারি টু এপ্রিল, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস, 3 মাস। তাই 20 লাখ ইন্টু 3/12। আর এটা আউটস্ট্যান্ডিং কখন থেকে? এপ্রিলের 1 তারিখ থেকে। তো এপ্রিলের 1 তারিখে এসে আমার এটাকে দ্বিগুণ করে দিব, তাহলে 12 লক্ষ, 2 লক্ষ হয়ে যাবে এখন 4 লক্ষ। আর আগের আছে 20 লক্ষ, মোট 24 লক্ষ। এটা কয় মাস? 6 মাস ডিরেক্ট নিতে পারি, অথবা কার্যকর পর্যন্ত করতে পারি, একবার ভেঙে ভেঙে আবার কার্যকর হওয়ার পর আবার 3 মাস এভাবে করতে পারি। মানে জিনিসটা কি, যে যে এপ্রিল, এটা তো এপ্রিল, এপ্রিল মে জুন, এই 3 মাস কি করতে পারি, যে 24 গুণ 3/12। তারপর বলতে পারি যে স্টক রিট ইফেক্টিভ হয়েছে। এরপরে আবার স্টক রিট হয়েছে জুলাই থেকে, জুলাই মার্চ, জুলাই আগস্ট সেপ্টেম্বর, আবার এই 3 মাস। 24 লাখ ওভার 3/12 এইভাবে করতে পারি, অথবা ডাইরেক্ট করতে পারি যে 24 লাখ গুণ 6/12। কারণ যেহেতু আমার এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 6 মাস, অক্টোবর আগ পর্যন্ত। আবার অক্টোবরে সে 1 লাখ শেয়ার কি হলো, স্ট্যাজার ইস্যু করছে। কারণ অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাস, তাহলে 1 লাখ কমে যাবে 24 থেকে, তাহলে 23 লাখ। ইন্টু 12/3, এই সবগুলো যোগ করলে আমার টোটাল আউটস্ট্যান্ডিং শেয়ার বের হবে 22,75,000। আর উপরের নিউমারেটরে যদি আমি দেখি, যে আমার ইন্টারেস্ট ছিল, ঋণ লোন ছিল আমার 20 লাখ এট দ্য রেট অফ 8%। আর আমার নেট ইনকাম ছিল 80 লাখ। 80 লাখ, 80 লাখের 2 লাখ, 20 লাখ, 20 লাখের 2% মতো 1,60,000, মাইনাস 1 লাখ, যোগ হবে এখন 1,60,000। নেট ইনকাম আগে বিয়োগ কমে গেছিল, এখন বেড়ে যাবে নেট ইনকাম। নর্মাল ইন টোটাল হবে কত? আর সে আমার ব্যাপার ডিভিডেন্ড আছে 5 লক্ষ, এটা কনভার্ট করিনি, কনভার্ট হয়নি, তাহলে 5 লক্ষ আবার বাদ যাবে। বাদ যাবে আউটস্ট্যান্ডিং শেয়ার দ্বারা 22,75,000 দিয়ে। এই হলো ইপিএস।